সংস্কার আগে না নির্বাচন আগে? আমরা তাদের উপরে কোনো ধরনের খবরদারি করি না। এই কুয়েটে এখানে আমরা যতটুকু জানি তারা পূর্ব থেকে একটা ঘোষণা দিয়ে আসছিল যে এখানে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক এবং এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। ছাত্র শিবির মধ্যস্থতার ভূমিকায় পালন না করে তারা এটির সাথে জড়িয়ে কেন পড়ল? যে ব্যক্তি স্বার্থের জন্য আমরা অনেকেই ছুটে যাচ্ছি। আমরা তো মনে করি এই কোর্টের বলটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল না। এখানে রাজনীতির মধ্যে আরেকটা রাজনীতি ঢুকেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এই সংলাপে। আমরা আজকে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতির উত্তাপ। কেন আলোচনা বেছে নিলাম তা হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সাবেক ছাত্র নেতা যারা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিচ্ছেন। এমন দুজন ছাত্র নেতা আমরা পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রতন ভাই, স্বাগত জানাচ্ছি। ডান পাশে রয়েছেন আরও একজন সাবেক ছাত্র নেতা ডক্টর হেলাল উদ্দিন, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই কামরুজ্জামান রতন ভাই আপনাকে দিয়ে শুরু করি। আমরা আসলে শিরোনাম শুনছেন জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতির উত্তাপ। খুব স্বাভাবিকভাবেই আমরা যে কামনা করছি এবং দেশবাসীও কামনা করে যে আজকের যারা শিক্ষার্থী তারা রাজনৈতিক সচেতন হবে, সব কিছুই সচেতন হবে এবং সচেতনতার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ তারাই গড়ে তুলবে। সেক্ষেত্রে হঠাৎ করেই খুব সম্ভবত 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতির পরে গতকালকেই একটু বেশি উত্তপ্ত হলো কুয়েট এবং সেই কুয়েটের প্রেক্ষাপটে আজকে পর্যন্ত তার রেশ রয়ে গেছে বিভিন্ন পক্ষের দোষারোপ। বিশেষ করে আজকে যে দুটি দলের আপনারা নেতৃত্ব দান দিচ্ছেন বিভিন্ন অঙ্গনে, সেই দুটি দলের জামাতের সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র শিবিরের দিকেও একবার গিয়েছিল দোষ। এরপরে যে ঘটনাগুলো আমরা জানি, দর্শকরা জানে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, নির্মোহভাবে একটু বিশ্লেষণটা শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন কুয়েটের সেই প্রেক্ষাপটকে? আজকের যে টপিকস আমরা যেটা নিয়ে আলোচনা করব, জাতীয় রাজনীতিতে উত্তাপ, এই উত্তাপটা বাঞ্ছনীয় না অনাকাঙ্ক্ষিত? প্রথমে আমি এটাকে অনাকাঙ্ক্ষিতই বলবো। জি। এবং সেইখানে আমরা এখন প্যারেন্ট সংগঠন মূল দল আমরা করি। জি। আমরা যতই কথা বলি, আমাদের অঙ্গ সংগঠন বা কেউ সহযোগী সংগঠন যে নামেই আমরা এটাকে আমরা উপস্থাপন করি, কিন্তু আসলেই আমাদের মূল ধারার এবং মূল সংগঠনের নিয়ন্ত্রণে কিন্তু এই ছাত্র সংগঠনগুলো থাকে। নিশ্চয়ই। তো আমরা এটা দেখব যে এই জিনিসটা যেটা হলো কুয়েটে, আপনি দেখেন এই বুয়েটে একটি ঘটনার পরে এখানে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ। তো এইটা প্রশাসনিকভাবে এবং সরকারের মত নিয়ে কিন্তু এই বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ। তো তারই ধারাবাহিকতায় এই কুয়েটে এখানে আমরা যতটুকু জানি তারা পূর্ব থেকে একটা ঘোষণা দিয়ে আসছিল যে এখানে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক এবং এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। তো আমার কথা, এই দাবিটা তো পূর্ব ঘোষিত ছিল, তো এই দাবিটা ছাত্রদের মধ্যে থেকে ছিল। তো আমি আজকে কেন প্রশাসনকে, প্রক্টর বা বিসিকে এখানে অবাঞ্ছিত বা তাদেরকে দিয়ে আর প্রশাসন চলবে না এই ধরনের একটা আলটিমেটাম দেয়া হলো? তো আমি তো মনে করব ছাত্ররা যখনই যে দাবিটা দিবে ওই মুহূর্তে ওই দাবিটার উপর আমলে না নিয়ে, তো এখন কি সরকার বা অন্য কেউ বা পিছন থেকে যারা এই রাষ্ট্রটাকে অকার্যকর করতে চায় এবং আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যতের জন্য যারা বাংলাদেশকে বাধা স্বরূপ বিভিন্নভাবে সাপোর্টাইজ করে একটা গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য এই ধরনের একটা প্রক্রিয়া বা এই ধরনের একটা উত্তাপ যেটা আপনি বললেন, তো এইটার জন্য কি আমরা যারা সিনিয়র মোস্ট এবং সরকারের যারা আছে এবং প্রশাসনের যারা দায়িত্ব আছে, আমি তো মনে করি প্রথম তাদেরকে জিজ্ঞাসা করা উচিত। ছাত্ররা 10টা দাবি জানাবে, কোনটা গ্রহণযোগ্য বা ওইখানে আদর ছাত্ররাজনীতি থাকবে কিনা, এটা তো আলোচনার বিষয়। ওই আলোচনায় বৈষম্য, নাগরিক অধিকার বা আমাদের ছাত্রদল বা ছাত্র শিবির যারাই থাকবে, আমরা তো মনে করি এই কোর্টের বলটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল না এবং প্রতিটা জিনিসের লাগাম টেনে ধরার মতো অবস্থা প্রশাসন বা আমাদের সরকারেরও উচিত। তা আমি তো মনে করি প্রথমেই এই দায়ভার আমরা মনে করি যে একটা ঘটনা ঘটার পর আমরা এখানে মুরব্বিয়ানা দিয়ে কোনটা
কে বেশি অন্যায় করলো, কে এখানে কার সূত্রপাত, কার কারণে এটা হলো, তারপর শাস্তির বিধান। তারপর দেখেন এখন আমরা মামলার দিকে যাচ্ছি। এই মামলাগুলো, এই মামলার ব্যক্তিগুলোতে একসাথে 5ই আগস্টে আমরা একসাথে আন্দোলন ওরা করেছিলাম। তো এখন দেখেন আমাদের এই শৈথিল্যতা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুর মূলে একটা মনে হয় কেমন জানি একটা এখানে রাজনীতির মধ্যে আরেকটা রাজনীতি ঢুকেছে। এই কথাটা এই কারণে বললাম, এখন সব কিছুর মূলে কিন্তু আমরা দেখছি যে এখন রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে, দুটা তো একটা তো মানে প্রতিদ্বন্দ্বী না। আমি রতন ভাই, আমি এই আলোচনা একটু পরে যদি যাই, আমি একটু কুয়েটের বিষয়টা একটু হেলাল ভাইয়ের কাছ থেকে শুনি, যদি আপনার এই প্রসঙ্গে বলার শেষ হয়ে থাকে। না, আমি আরেকটু বলি, এই কুয়েটের যে ঘটনা এটা খুবই দুঃখজনক, এবং আমি মনে করি এই কুয়েটের ঘটনায় যদি আমরা এখানে যদি নিজেদেরকে সংযত এবং সৌহার্দ্য মানে পরিবেশের মধ্যে এবং কনফিডেন্টের মধ্যে, একদম শ্রদ্ধাবোধের মধ্যে আমরা যদি এই সংগঠনগুলোকে না আনতে পারি, এটা থেকে ওই মানুষগুলো যারা গণতন্ত্রের শত্রু, যারা ফেসিস্ট, যারা লুকিয়েছে আড়ালে আবডালে, এবং যারা এই সরকারকে ক্ষতিগ্রস্ত করেছে, আগামী দিনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, আমার মনে হয় এই আমরা যারা আছি সবাই এটা গুরুত্ব দিয়ে এইখানে একটা থামিয়ে দেওয়া উচিত। না হলে তারা বেশি লাভবান হবে, সেটি বলতে ওই চক্রটাই লাভবান হবে যারা গণতন্ত্রের শত্রু। ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, আপনার কাছে একটু ফিরছি। আজকে সুনির্দিষ্টভাবে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তাদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বলেছেন সুনির্দিষ্টভাবে, সেটি হচ্ছে যে কুয়েটের যে ঘটনা, সেই ঘটনার সাথে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবিরকে সম্পৃক্ত, তাদের সাথে একসাথে হয়েছিল, এটি বলেছেন। প্রশ্ন হচ্ছে এমন প্রেক্ষাপটে তিনি এটি অভিযোগ করেছেন, কিন্তু সেই অভিযোগের যদি যথার্থতা থাকে সেক্ষেত্রে ছাত্র শিবির মধ্যস্থতার ভূমিকায় পালন না করে তারা এটির সাথে জড়িয়ে কেন পড়ল? জি, ধন্যবাদ। আসলে আমরা সবাই মিলে 5ই আগস্টের যে ঘটনাটা আমরা দেখেছি, সেখানে কারো কোনো স্বার্থ ছিল না। আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। কারো কোনো স্বার্থ ছিল না, কারো কোনো মানে লাভ ছিল না, ক্ষতি। আমরা সবাই পুরাতন ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য ওই দিনে আমাদের ভূমিকা ছিল। যে কারণে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে আমরা যখন ডাক দিয়েছি, জনগণ সেই ডাকে সাড়া দিয়ে ভূমিকা রেখেছে এবং ইস্পাত পাথর ঐক্য গঠন করে আমরা ফ্যাসিবাদকে সেখান থেকে হটিয়ে দিয়েছি। কিন্তু বর্তমানে যেটা হলো, এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি স্বার্থের জন্য আমরা অনেকেই ছুটে যাচ্ছি। তো এক্ষেত্রে কালকের যে ঘটনা অত্যন্ত দুঃখজনক, এবং আমি এটা কোনোভাবেই সমর্থন করি না যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি তারা যে একটা সংবাদ সম্মেলন করলেন এবং ছাত্র শিবিরকে দোষারোপ করছেন। আপনারা দেখেন আজকের যে দৈনিক পত্রিকাগুলো এসেছে, প্রত্যেকটা পত্রিকায় কিন্তু একদম ক্লিয়ার জানায় দিয়েছে যে কারণটা কারা করছে। আমি বলবো যে ছাত্র রাজনীতি করেন, সবাই করেন, অসুবিধা নেই, কিন্তু আপনার ছাত্র রাজনীতির মতো করবেন, তাদের হাতে কেন রামদা থাকবে, তাদের হাতে কেন হাসিয়ে থাকবে? এটা তো আসলে ছাত্রদের বৈশিষ্ট্য মানায় না। এবং ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি একদিকে শিবিরকে দোষারোপ করছেন, আবার ওই মাহবুব রহমান মোল্লাকে কিন্তু তারা বহিষ্কার করেছে। তাহলে এই লোকটা কে, তার পরিচয়টা কি? তাহলে এই ক্ষেত্রে আমরা মানে জাতীয় পত্রিকা এবং মানে সবার দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই যে এইভাবে না করে আমরা ছাত্র রাজনীতি করব, ছাত্রদের বৈশিষ্ট্য নিয়ে, ছাত্রদের দাবি নিয়ে, ছাত্রদের সমস্যা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখানে তো কোনো মারামারি হওয়ার কথা না। আমরা মানুষের ভুলভ্রান্তি থাকবে, ভুল বুঝাবুঝি হবে, কিন্তু সেখানে তো এইভাবে মারাত্মক অস্ত্র নিয়ে, জীবন হানিকর মানে অস্ত্র নিয়ে কেন আমরা ক্যাম্পাসে ঢুকবো? এটা আসলে মানে কোনোভাবেই কাম্য নয়। ডক্টর হেলাল, আমি একটু আপনাকে থামাই। আপনি এই ঘটনার সাথে শিবিরের সম্পৃক্ততা স্বীকার করছেন না কিংবা অস্বীকার করছেন, আপনারা কি এটা রাজনৈতিকভাবে বলার জন্য বলছেন, নাকি আপনাদের সেন্ট্রালের পক্ষ থেকেও অথবা ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়েছিল, সেখানে কি নির্মোহভাবে আপনাদের সেই প্রতিবেদনটা পেয়েছেন? দেখেন, নাকি বিশ্বাসের জায়গা থেকে বলছেন যে ছাত্র শিবিরটা করতে পারে? আমি আপনাকে বলি যে আমি নিজে ছাত্র শিবির করে এসেছি। আমাদের ছাত্র শিবির এবং জামাতের মধ্যে যে অবস্থানটা, আমরা যখন ছাত্র ছিলাম তখনও জামাত আমাদের উপরে কমান্ড করে নাই, এবং এখনও আমরা তাদের কোনো কমান্ড করি না।
তারা তাদের মতো করে চলে, ছাত্রদের সমস্যা নিয়েই তারা কথা বলে এবং তাদের কমিটি গঠন, তাদের পরিচালনা, তাদের সব কিছু এভরিথিং তারা তাদের মতো চলে। আমরা তাদের উপরে কোনো ধরনের খবরদারি করি না। এক্ষেত্রে আমি খবর নিয়েছি যে রাত্রেই খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে দিনেও খবর নিয়েছি যে আসলে সেখানে কি হচ্ছিল, যে ছাত্র শিবিরের এখানে কি দায় আছে। এখানে ছাত্র শিবির কোনোভাবেই দায় নাই এবং আপনারা মানে কোনো ধরনের একটা যদি দেখাইতে পারেন, কোনো পত্রিকা কেউ কিন্তু দেখায় নাই যে সেখানে ছাত্র শিবিরের কি অবস্থান ছিল। জি ধন্যবাদ। আমি কামরুজ্জামান রতন ভাই আপনার কাছে ফিরি। আসলে শিক্ষার্থীরা বলেন অথবা যদি ছেলেও ভুল করে কিংবা তাহলেও দায়ভার অভিভাবকের নিতে হয়, আবার ভালো করলেও বাহবাটা পায়। তো সেই দিক থেকে ছাত্রদলের অভিভাবক, আপনারা যারা ছাত্রদল করেছেন তারা নিশ্চয়ই, আপনি মুন্সিগঞ্জেরও নেতৃত্ব দিচ্ছেন, এখনও দিয়েছেন। তো সেই জায়গায় একটু জানতে চাই, ছাত্রদল আজকে বিকেলে তারা বলেছে যে সমন্বয়ে ওখানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সুনির্দিষ্ট বলেছে যে ওখানের যিনি দায়িত্বে আছেন তিনি নেতৃত্ব দিয়েছেন, হাসনাত আবদুল্লাহর নাম বলেছেন, যিনি এখান থেকে সমন্বয় করেছেন। প্রশ্নটা হচ্ছে এই যে একদম ওপেন যে বিষয়গুলো, এই যে নামগুলো বলছে, এটি কি তদন্ত সাপেক্ষে একটু বললে ভালো হতো না? এর মধ্যে কি দূরত্বটা বেড়ে যাচ্ছে না? মানে যারা একসাথে, আপনি এর আগে বলেছেন যে যারা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্ত দিল তখন বিরোধটা ছিল না, হঠাৎ করে এই যে বিরোধগুলো জিয়েই উঠল এবং সুনির্দিষ্টভাবে পাল্টাপাল্টি অভিযোগ, মানে পাল্টাপাল্টি না, এখনও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর জবাব হয়তো পাইনি, আজকেই যেহেতু সন্ধ্যাবেলা। এটি কি কিভাবে দেখছেন অভিভাবকের জায়গা থেকে? আমাদের পূর্বে আমরা যারা ছাত্র রাজনীতি করতাম, বিশেষ করে ডক্টর হেলাল উদ্দিন ভাই, উনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স করতেন। আসলে হেলাল ভাই, আমি কিন্তু ফ্র্যাঙ্কলি কথা বলবো, আমাদের মূলে যেতে হবে। এই কারণে আমি বলছি যে আমার 2 সন্তান যদি তারাও যদি ঝগড়া করে, আমি বাড়ির বা পরিবারের অভিভাবক হিসাবে আমি তো চাবো ঘরটা শান্তিপূর্ণ থাকুক, আমার ফ্যামিলিটা একটা সুন্দরভাবে রান করুক। তা আমি বাবা হিসাবে প্রথম কর্তব্য কী, যদি আমি আন্তরিক হই, সিনসিয়ার হলে আমি কিন্তু তাদের আসল ঘটনাটা কি, বাবা কার কি দোষ, বাবা হিসাবে আমি প্রথম আমার যে করণীয়, আমি একটা পবিত্র মানে আমার ইমানি দায়িত্ব থেকে কিন্তু আমি এটা বলছি। এখন হেলাল উদ্দিন ভাই এখানে বসে আপনি যেটা প্রশ্ন করেছেন, আমরা প্রথমেই মনে করি এখন বাংলাদেশের যে আধুনিক যে আমাদের বিভিন্ন প্রযুক্তির যে আমরা ব্যবহারে আমরা উপকৃত হই এবং আসলেই সত্যিকারের চিত্রটা আমরা কিন্তু আমাদের অনেক কিছুতে চলে আসবে। এখানে 2টা জিনিস, প্রথমেই হলো যে এখানে একটা ছাত্রদল তাদের স্বাভাবিক একটা কর্ম পরিচালনার অংশ হিসাবে লিফলেট দিতে গিয়েছিল। লিফলেট দেওয়ার সময় তো ওইখানে রামদা, লিফলেটের সাথে তো রামদা ছিল না, এটা আপনি প্রথম দেখেন। তারপরে ওইখানে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যেটা এখান থেকে আমরা যেটা দেখেছি, আমরা তদন্ত সাপেক্ষে কিন্তু আমি বলছি না, চিত্রগুলো যা দেখেছি বা ইতিমধ্যে যা আমরা শুনেছি, ছাত্রদলের আজকে কৃষি ফার্ম গেটে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে ছাত্রদলের ওই প্রোগ্রামে আমি গিয়ে তাদের মুখ থেকে অনেক জানার, হ্যাঁ ওইখানে জানার চেষ্টা করি আসলে কেন এটা হলো। এটা তো হলো কি জানেন, সবচেয়ে আগে বলি, যারা কবরবাসী হয়েছে ওই আত্মাগুলো কিন্তু ধুকে ধুকে এখন কিন্তু অভিশাপ দিচ্ছে আমাদের উপর, গতকালের ঘটনাটা। আর যারা আমাদের বিরুদ্ধে শক্তি কি, যারা এখনো পার্শ্ববর্তী দেশ সকল ওই ফেসিস্টের বিভিন্ন মেকানিজমগুলো এই সরকার বা আমাদেরকে গণতন্ত্রের প্রতি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কিন্তু সবচেয়ে আজকে তারা কিন্তু মজা নিয়ে আগামীতে এইটার মধ্যে কিভাবে ছিদ্র অন্বেষণ করে, এইটার মধ্যে কিভাবে মেকানিজম করে আমাদের সবাইকে গণতন্ত্রের এই যাত্রাটাকে আমাদের যে আমরা একটা সামনে আমরা কি দেখছি, একটা আলোকিত বাংলাদেশ, এই বাংলাদেশের পথে আমাদের যে সবার ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, আমাদের তারেক রহমান যে 31 দফার মাধ্যমে আমাদের জাতীয় সরকার গঠনের মধ্যে আমাদের সবাইকে একীভূত করে আমরা রাষ্ট্র পরিচালনার যে স্বপ্নটা দেখেছিলাম, আমার তো মনে হয় এই যে বীজ বপন হলো, এটাকে যদি অঙ্কুরে আমরা যদি এই প্যারেন্টস সংগঠন হেলাল ভাই বা আমরা বা অনওয়ার্ড আমাদের যারা সিনিয়র মোস্ট আছে, তারা যদি এইটা এখনই যদি আমরা যদি পেচাপ করে এটা যদি সমাধানের দিকে না যাই, ভাই ছাত্রজনতা আপনিও করেছেন আমিও করেছি, উত্তেজনা রাগ ওদের বেশি থাকবে। বাট আমরা আমাদের জায়গা থেকে অভিভাবকত্বের জায়গায় থেকে এই সন্তানদেরকে, এই ছাত্রদেরকে আমরা ব্যবহার না করে জাতি গঠনে এবং আগামী যে কোনো আমাদের প্রসপেক্টিভ যে কোনো আমাদের ভালো কিছুর জন্য এই সন্তানদেরকে কাজে লাগাতে হবে, এই সংগঠনকে কাজে লাগাতে হবে। এবং এই জন্য আমাদের আন্তরিকভাবে সবারই যদি আমরা মননে
মানসিকভাবে যদি ধারণ করতে পারি এবং মনস্তাত্ত্বিকভাবে যদি এই ধারণাটা আমরা পোষণ করি এবং যদি আমরা ফিল্ডে যদি এই ধরনের একটা বার্তা দেই, আমার মনে হয় এটা সমাধানের অনেক ধন্যবাদ, আমাদের সুযোগ আছে। জি ডক্টর হেলালুদ্দিন, এই ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো, তার মধ্যে যদিও কুয়েটে আগেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু তার মধ্যেও আসলে এটা কাগজে পত্রে ছিল, কারণ গত সরকারের আমলের যারা এর সাথে প্রশাসনিকভাবে এটার কোনো কিন্তু কুয়েটে এটা কোনো না, প্রশাসনিকভাবে এক্সিকিউশনের জন্য কোনো এখানে কোনো অর্ডার ওইখানে জারি হয়নি, প্রজ্ঞাপন জারি ছিল না। এখন নতুন করে কিন্তু সেই নিষিদ্ধ হলো বা স্থগিত হলো। তো ছাত্র রাজনীতি এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো ক্যাম্পাসে ছিলেন, ছাত্র রাজনীতি কি বুয়েটে, কুয়েটে, চুয়েটে এগুলো কি বন্ধই থাকা দরকার মনে করছেন? না, আমরা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে তো থাকতে পারি না, কারণ আমি ছাত্র রাজনীতি করেছি। আমরা চাই যে আদর্শিক ছাত্র রাজনীতি হোক, আদর্শ নিয়ে কথা বলবে, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবে, সেখানে অস্ত্র থাকবে না, সেখানে মাদক থাকবে না, সেখানে চাঁদাবাজি থাকবে না, সেখানে মানে অন্যায় থাকবে না, হল দখল থাকবে না, নির্যাতন থাকবে না, টর্চারিং সেল থাকবে না, এগুলো আমরা চাই। ছাত্র রাজনীতি থাকবে, কেন থাকবে না? ছাত্র রাজনীতি তো ছাত্রদের জন্যই কথা বলবে। কেন এখন মনে করেন যে কালকের যে সমস্যাটা সৃষ্টি হলো, ওখানে যদি ছাত্ররা কথা কাটাকাটি যদি হাতাহাতি হতো, তাহলে তো এই ধরনের একটা ঘটনা ঘটতো না। যখনই চলে আসলো অস্ত্র, তখনই কিন্তু খুন খারাপি, রক্তাক্ত হয়ে গেল, ছাত্রদের মধ্যে জিনিসটা আরও ছড়াই গেল। কেমন আমরা চাই আদর্শিকভাবে ছাত্র রাজনীতি হোক, ছাত্ররা ছাত্রদের কথা বলুক, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলুক, কিভাবে এগুলোর সমাধান করা যায়, ছাত্রদের উন্নয়ন কিভাবে করা যায়, তাদের মেধার মানে বিকশিত করা যায়, বা ছাত্রদের সংবর্ধনা দেওয়া হোক, তাদেরকে বিভিন্ন উচ্চ শিক্ষার জন্য ভূমিকা রাখা হোক, বৃত্তি দেওয়া হোক, এই ধরনের কার্যক্রম করবে ছাত্র রাজনীতি। এই আমরা এই হাসিয়া এবং ওই মানে রামদার রাজনীতি আমরা মানে চাই না। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো কিছু হলেই, অথবা শিক্ষা প্রতিষ্ঠানেও কোনো কিছু হলে একদম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি প্রভিসি তাদের পদত্যাগ করতে হবে, এটি নিয়ে অনড় থাকে। এই বিষয়টা কি কিভাবে দেখছেন? আসলে দেখেন, দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার জাতির উপরে চেপেছিল, সকল ধরনের অধিকার ছিল না, কথা বলার অধিকার নাই, সমাবেশের অধিকার নাই, ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, কোনো অধিকার ছিল না। যে কারণে একদম ছোট বাচ্চা যে হলো আপনার ওই যে প্রাইমারি স্কুলের ছাত্র, তারাই কিন্তু একসময় রাস্তায় ট্রাফিকের কাজ করলো, এবং এরাই করলো 18 সালের মানে আন্দোলন, এরাই আবার 24শে আন্দোলন। এই যে আন্দোলন করে করে তাদের ভিতরে যে একটা দাবি আদায়ের যে একটা হয়ে গেছে, এখন বাড়িতেও ছেলেরা বাপদেরকে বলে যে আপনারা আমাদের উপরে কি চাপিয়ে দেবেন না কোনো কিছু। কেমন এই যে একটা প্রতিবাদী একটা কণ্ঠস্বর জেগে উঠেছে, এটা সব জায়গায়, এটা শিক্ষা প্রতিষ্ঠানও যেমন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং এইটা যে অধিকার আদায়ের জন্য যে একটা মানে কি বলবো মানে হাতিয়ার হিসাবে এই আন্দোলনটা আমার দেখাই দিয়েছে। যে কারণে ছাত্ররা মনে করতেছে যে আমাদের উপরে এখনো চাপিয়ে দিবে কেন, আমরা তো হাসিনাকে হটাই দিয়েছি, ফ্যাসিস্টকে হটাই দিয়েছি, কিন্তু ফ্যাসিস্টের ভাষায় কারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এই জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এইভাবে অনড় অবস্থানে চলে গেছেন। জি ধন্যবাদ। আমি এই প্রশ্ন নিয়ে রতন ভাই আপনার কাছে ফিরবো, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম ডক্টর হেলালুদ্দিন, যিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামীর। আমরা যাচ্ছি কামরুজ্জামান রতন ভাই, সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমরা যে প্রশ্নটা বিরতির আগে হেলাল ভাইকে রেখেছিলাম, একই প্রশ্ন আপনার কাছেও। ছাত্র রাজনীতি, নিশ্চয়ই ছাত্র রাজনীতির পক্ষে আপনারা, কিন্তু যে ছাত্র রাজনীতি মেধাভিত্তিক হয় না, লেজুর ভিত্তিক হয়, সেই ছাত্র রাজনীতি তো বন্ধের কথা বলছে শিক্ষার্থীরা। তো এটি তো দীর্ঘদিনে তারা দেখে আসছে, সেখানটায় কিভাবে নিশ্চিত করবেন যে মেধাভিত্তিক শিক্ষার্থীদের যা চায়, সেই শিক্ষার্থীদের দায় দাবি নিয়ে আন্দোলনের ছাত্র রাজনীতি আপনারা উপহার দিতে পারবেন, সেটি কিভাবে নিশ্চিত করবেন? আমি লেজুর ভিত্তি বলতে তো লেজটা বুঝায়। অনেক প্রাণী আছে, যদি আমরা লেজটা কেটে দিই, তাকে কিন্তু লেজ কাটা ওই প্রাণীটার নাম হয়। আমরা লেজটাকে রেখেই
আমরা মনে করি একটা পূর্ণাঙ্গ একটা যদি ওই জানোয়ারের যদি মানে তার আচরণ যদিও হিংস্র দানবীয়, ওটাকে আমরা প্রথম যে তার মানসিকভাবে সে যেটা ধারণ করে ওটা আমি অ্যালাউ করবো কিনা। আমি প্যারেন্টস সংগঠন হিসাবে হেলাল ভাইয়ের কথা ধরে বলি, আমাদের কিন্তু লিফলেট দেওয়ার একটা কর্মসূচি ছিল। লিফলেটটা যদি হেলাল ভাই দেখতেন, ওইখানে তো নিশ্চয়ই লিফলেটের মধ্যে লেখা ছিল না আমাদের ছাত্রদের কোনো দাবি, আমাদের চাঁদাবাজির সুযোগ দিতে হবে, সিট দখলের, আমাদের আধিপত্যের জন্য আমাদেরকে একটা আমাদের এখানে বিশেষ কোনো ফেভার করতে হবে, বা এই যে রামদা, এটা তো কোনো আমাদের দাবির মধ্যে ছিল না। এখন আমাদের মেধাভিত্তিক, আমি যদি প্রশাসনিকভাবে এবং আমার দলের প্রথম হলে শৃঙ্খলার জায়গায় সাংবিধানিকভাবে যদি আমি এগুলোকে আমার দলের মধ্যে থেকে আমি যদি এটাকে মানে এমনভাবে আমি এটাকে কি বলবো, সেটা হলো আমি এমনভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি সচেতনতার মধ্যে এবং আমার মনিটরিং থাকবে আমার দলের মধ্যে থেকে, সেইখানে এই ধরনের কাজের সুযোগ দেওয়া যাবে না। আজকে আমি বলেছি মহাশিষ্য একটা প্রোগ্রাম ছিল, স্যার বললো এখানে এসে আজকে আমার সবচেয়ে ভালো লাগতেছে কোনটা, আমি আমার দলের মধ্যে বলি যে আগে ম্যাডামও বলতো, ম্যাডামের সামনে বা সবার সামনে ছাত্রদল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই যে এই ধরনের নন ইথিক্যাল আদর্শ ভিত্তিক এটা কোনো স্লোগান হতে পারে না। যে আজকে আমি প্রথম সাধুবাদ দিচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে থেকে আমি এই ধরনের কোনো আওয়াজ, এই ধরনের স্লোগানটা দেখিনি। দেখেন 5ই আগস্টের পরে আমাদের একটা আমাদের পরিবর্তন হয়েছে। আমি তো প্রথমেই বললাম আমি একজন পরিশুদ্ধ মানুষ হতে চাই। আমার প্রশাসন এবং আমার সরকার, আমার দল যদি এই ধরনের কোনো অপকর্মকে অ্যালাউ না করে, আমি আমার সংগঠনে এইভাবে যদি আমি সমস্ত কিছু মনিটরিং করে আমি এটা যদি কন্ট্রোলের মধ্যে রাখি, আপনারা যদি প্রতিটা সংগঠন যদি এটার মধ্যে রাখে, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক অংশে দমে যাবে। তবে আমি বিনীতভাবে আপনার মাধ্যমে একটা জাতির কাছে একটা মেসেজ রাখতে চাই। গ্রামে দুটা বিড়ালের ঝগড়া দেখেছেন? দুটা বিড়াল যখন ঝগড়া করে না, তা মাঝখানে কিছু বেনিফিশিয়ারি মজা নেওয়ার জন্য তারা কি করে, দুই পক্ষকে পানি ছিটিয়ে দেয়। ওই বিড়াল মনে করে তুই আমার গায়ের মধ্যে প্রস্রাব করছস, সে তাই মনে করে, তখন এই ঝগড়াটা কিন্তু আরো জমে। আমি মনে করি যারা এই দেশপ্রেমিক মানুষ, গণতন্ত্রের জন্য যাদের মায়া থাকবে এবং এই সন্তানদের আত্মহত্যাকে আসলে আমরা ভ্যালুস দিয়ে আমরা যদি এটাকে আমরা সত্যিকার অর্থে মূল্যায়ন করে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রের জন্য পজিটিভলি এবং মানুষের ভালোবাসা পেতে চাই, আমি মনে করি যে কোনো কিছুর মধ্যে এই সুযোগগুলো যেন আমরা কেউই না দিই। এবং এইটার জন্য সরকারের সচেতনতা, সতর্কতা, এবং আমি মানব ডক্টর ইউনূস সাহেব আপনার এই দেশের জন্য কিন্তু আপনি একটা পবিত্র দায়িত্ব নিয়েছেন। কোনো কারণেই আপনি যদি ব্যর্থ হন, বাংলাদেশ ব্যর্থ হবে, জি আত্মহত্যা ব্যর্থ হবে, এইটা যেন ব্যর্থ না হয়, এই জন্য আমার আপনার সবাইকে একযোগে আমাদের কাজ করতে হবে। নিশ্চয়ই সেটি সবারই প্রত্যাশা। আপনার কথা অনুযায়ী আমি যতটুকু বুঝলাম তা হচ্ছে যে জন আকাঙ্ক্ষা পূরণে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোকে আপনাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দিচ্ছেন, আপনারাও চেষ্টা চালাচ্ছেন, তাই তো? জন আকাঙ্ক্ষা অনুযায়ী তো কাজ করছেন। তো ছাত্ররা যেহেতু ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে, তো শিক্ষার্থীদের তো একটা আকাঙ্ক্ষা আছে যে ছাত্র সংসদ হয়ে যাক, সেটি সবাই চাচ্ছে। সেই আকাঙ্ক্ষাটা পূরণে আপনাদের এত গড়িমসি কেন, কিংবা চাচ্ছেন না কেন? না, গড়িমসি বা চাচ্ছি না এই ধরনের কোনো নিউজ আমি যতটুকু জানি এটা বলেছে দীর্ঘদিন যাবৎ এখানে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে নির্বাচন হয়নি। সেইখানে ভোটার লিস্ট, তারপর যোগ্য উপযোগী বিভিন্ন যেমন আপনার আইটির উপর অনেকগুলো সাবজেক্ট আছে, এই মন্ত্রণালয়গুলি বা এই ধরনের সম্পাদকীয় পোস্ট যেন আনা হয়, এরকম এখানে কিন্তু সংস্কার দাবি করেছে। এবং আমরা যতটুকু জানি প্রাক্তন ছাত্র নেতাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কিন্তু একটা মিটিংও করেছে, এবং ওইখানে কিন্তু সবাই নির্বাচন করব না বা নির্বাচন এই মুহূর্তে দরকার নেই এই ধরনের কিন্তু প্রপোজাল ছাত্রদল দেয়নি। আমি মনে করি যে এই তথ্যটা আপনি আরও বেশি যদি অথেন্টিকেশন হয়ে, আমার মনে হয় এই ধরনের কোনো ছাত্রদল থেকে কোনো ডিসিশন, আমরা নির্বাচন চাই এবং এই নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে তারা দায়িত্ব নেক। কারণ এই ডাকসু থেকে বা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো থেকে আমাদের রাষ্ট্র গঠনে তারা সরাসরি জড়িত হোক, আমরা এটা প্রত্যাশা করি। এবং এই জন্য যা যা করণীয় ছাত্রদলের তরফ থেকেও ছাত্রদের এই ব্যাপারে করতে অবশ্যই প্রস্তুত। ধন্যবাদ। ডক্টর হেলাল উদ্দিন, আপনার কাছে আসি। আপনারা তো নিশ্চয়ই একটু ডিফার করতে চাচ্ছি, সেটা হলো যে এই 5ই আগস্টের পরে আপনারা এই যে 6 মাস 11 দিন আমরা মানে টাইম হাতে পেলাম, এর মধ্যে আপনারা দেখবেন যে ছাত্র শিবির কী ধরনের ইতিবাচক কাজ করেছে।
ছাত্র শিবির 6 ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে তারা প্রকাশনা উৎসব করেছে। সেখানে তাদের লিটারেচার দিয়েছে, তাদের বই, তাদের গিফট, তাদের ছাত্রদের কল্যাণের জন্য যা যা আইটেম করেছে সেই আইটেমগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছে। সেখানে ছাত্র, ছাত্রী, শিক্ষক এবং অভিভাবক সবাই অভিভূত হয়েছে। এরপরে আমি কয়েকদিন আগে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমাদের মানে আইনজীবীদের একটা কাজে। সেখানে যাওয়ার পরে সভাপতি আমাকে ছাড়বে না, আপনাকে থাকতে হবে। আমি 7 তারিখে গিয়েছি, ফেব্রুয়ারি 7 তারিখে। 6 তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো বললো যে আমরা ইতিবাচক কিছু কর্মসূচি নিয়েছি। কি ইতিবাচক? বললো আগামী শনিবার 8 তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র যারা 1 থেকে 7 পদকধারী, এরকম আমরা 300 থেকে 350 রেজিস্ট্রেশন করেছি, তাদেরকে আমরা সম্মাননা দেব। জি জি, না ওটি হেলাল ভাই, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা স্বাস্থ্য সেবা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে আপনারা তো ছাত্র সংসদ নির্বাচন চান, তাই তো? হ্যাঁ, অবশ্যই, এটি সুস্পষ্ট, কোনো সমস্যা নেই। আমি একটু রতন ভাইয়ের সাথে একটু যে ছাত্রদল তারা মানে দাবি দিয়েছে যে আমাদের এই সিন্ডিকেট মেম্বারদেরকে সরাই দিতে হবে। যে সিন্ডিকেট মেম্বাররা মানে বৈঠকেই আসে না, কিন্তু সিন্ডিকেট মেম্বারদের সরানোর ব্যাপারে কিছু ক্রাইটেরিয়া ইউনিভার্সিটির বিদ্যমান রয়েছে। এই একটা দাবি দিয়েছে যে এই সিন্ডিকেট মেম্বাররা না সরানো পর্যন্ত এখানে কোনো নির্বাচন হবে না। বিশ্ববিদ্যালয় সেটি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যে ভোটার লিস্ট করা, সারা দেশের যদি কোটি কোটি ভোটার মানে হালনাগাদ হয়ে যেতে পারে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মানে ছাত্রদের তো সংখ্যা একদম নিবন্ধিত, সেখানে সবকিছু রেজিস্টার আছে, এগুলো তো হালনাগাদ করার কোনো বিষয়ই না। তো সেখানে ছাত্র দলের আপনি যে দাবিটি, সেই দাবিটি কি নেতিবাচকভাবে দেখার সুযোগ আছে? 6 মাস চলে গেল, যেখানে সরকার পরিবর্তন হয়ে গেল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরিবর্তন করার কি সুযোগ আসলে ছিল না সে চাইলে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলতেছেন যে এইটা মানে অটোমেটিক একটা প্রক্রিয়ার মাধ্যমে ওরা মানে মেয়াদ শেষ হলে, তাহলে আপনারা হাসিনাকেও অপেক্ষা করতেন, তাই সেও তার মেয়াদ শেষ হলে যাইতো। এটা তো কর্তৃপক্ষের ব্যাপার। সেটি দেশ শেষ হয়ে গেল, সেটি তো আমার মনে হয় যে ছাত্রদল রাইটই তাদের ট্রাকে আছে কিনা সেটি আমার প্রশ্ন থাকলো। আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের এই কাজগুলো নিশ্চয়ই সাধুবাদ পেয়েছে, ছাত্রদলও যেগুলো ইতিবাচক কাজ করছে সাধুবাদ পাবে, এটি স্বাভাবিক। কিন্তু ছাত্র শিবির যে নির্বাচন করতে চায়, তারা তো সকল শিক্ষার্থীরই কল্যাণের জন্য কাজ করতে চায়। সেখানে আমরা ছাত্র শিবির কি শুধু ছাত্রদের নেতৃত্ব দিতে চাই? আমরা তো ছাত্র শিবিরের মধ্যে ছাত্রীদের দেখি না, ছাত্রীদের নিয়ে কোনো কর্মসূচি দেখছি না, ছাত্রীদের নিয়ে তাদের কোনো সম্পাদক নেই, তাদের মিছিল মিটিংয়েও ছাত্রী দেখছি না। কিন্তু আমাদের কমিটিতে ছাত্রীদের অংশগ্রহণ নেই। আমাদের ভিন্ন আর একটা আছে, যারা ছাত্রীদের মধ্যেই শুধুমাত্র কাজ করে, ইসলামী ছাত্রী সংস্থা, তারা এই কাজটা করে। বাট আমরা যখন কোনো কাজ করি তখন ছাত্রীরা কল্যাণমূলক কাজে আসে না, তারা শুধু নিজেরা গণ্ডির মধ্যে থাকে না, সেটা না। বলছি যে ছাত্র শিবির যখন কোনো কাজ করে সেখানে ছাত্র ছাত্রী ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করে। কোনো সমস্যা হলে ফেস করে শিবির সেখানে এগিয়ে যায়। আমার প্রশ্নটা সেখানেই হলো, আমরা মেয়েদের হলের সামনে করে, তাহলে ছাত্রীদেরকে কি সেই কাজ করতে দিচ্ছেন না? তারা আগামী দিনে নেতৃত্বে আসবে না আপনাদের যারা সাপোর্ট করে? না, আমাদের বলছি তো, আমাদের দলীয় যে অবস্থানটা, ছাত্র শিবির আমরা চাই যে আমাদের মানে মেয়েদের সাথে ফ্রি মিক্সিং আমরা করতে চাই না। তাদের তোমরা আলাদা একটা কমিটি করো, আলাদাভাবে কাজ করো, বাট আমরা যখন ছাত্রদের কল্যাণে কাজ করব সেখানে আমরা কোনো রাখবো না, রাগডাক রাখবো না। ছাত্রীদের জন্য কাজ করো, আমাদের কোচিং আছে, মনে করেন আমাদের ভর্তি কোচিং আছে, সেখানে আমরা মেয়েদেরকে ভর্তি করি। আমরা কোনো মানে ছাত্র কল্যাণমূলক কাজ যখন বৃত্তি সারি, যখন সেখানে মেয়েরা অংশগ্রহণ করতে পারে, ছেলেরা অংশগ্রহণ করতে পারে, এটা কোনো সমস্যা নাই। জি, ধন্যবাদ। আমি কামরুজ্জামান রতন আপনার কাছে আসি। আমরা একটু আমাদের জাতীয় রাজনীতিতে আসি। জাতীয় রাজনীতিতে এখন তো সারা দেশে আপনি মুন্সিগঞ্জের তৃণমূলের নেতাও, তৃণমূলের নেতাও ছিলেন বলতে আপনার হয়তো এখন দায়িত্বটা ওইটা নেই, কিন্তু আপনি তো আসলে ওখানের অভিভাবকত্বের জায়গা ছাড়ার সুযোগ নেই। তৃণমূলের রাজনীতিতে আপনারা স্থানীয় সরকারের অবস্থাটা কি, কিভাবে চলছে আপনার ইউনিয়ন পরিষদগুলো? আগের যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার তারা তো নেই নিশ্চয়ই। না, নাগরিক অধিকারটা কিভাবে নিশ্চিত হচ্ছে? জারি হয়নি যে আমাদের ইউনিয়ন পরিষদ বিগত দিনে যারা ছিল ফ্যাসিস্টের আমলের
বিনা ভোটে বা নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে যারা নির্বাচিত ছিল ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান, কোনো ধরনের অধ্যাদেশ প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে তাদের জায়গা থেকে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়নি। জি। তারা কিন্তু আছে। অনেকেই মামলার কারণে এলাকা যেতে পারে না, দায়িত্বে তারা করতে পারে না। এখন জাতীয় নির্বাচনে আপনি যদি এটাই বলেন তাদেরকে ছাড়া সব জায়গায় তো প্রশাসক বসাচ্ছে, এটা তো একটা নির্দিষ্ট পিরিয়ড নিয়ে। আমরা প্রথমেই আমরা বলতে চাই দেশটাকে সচল করতে হলে যোগ্য সৎ নেতৃত্ব দিয়ে আমি কাজ করব। বাট যেখানেই ফ্যাসিস্টের কোনো প্রেতাত্মা যে অপকর্ম করে বাংলাদেশের মানুষ খুন করেছে ছাত্র জনতার উপর, এবং যারা সম্পদ লুট করেছে এদেশের মানুষের, এবং যারা বেবিচারের মাধ্যমে দীর্ঘ 17 বছর 15 বছর যারা এই বাংলাদেশটাকে শাসন করেছে, শাসন না অপশাসন না, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, আমরা কখনোই ওই লোকদের মাধ্যমে ভবিষ্যতে একদিনের জন্য কোনো পর্যায়ে তারা আর দেশ শাসন করুক, এটা তো ব্যক্তিগত আমার দল চায় না। জি, আমি সেখানেই একটু আসতে চাই। যদি না চায় তার মানে হচ্ছে সাবেক সরকারের সাথে আষ্টেপৃষ্ঠে যারা ছিল তারা তো এলাকায় নেই, সুতরাং তারা জনপ্রতিনিধি হলেও জনগণকে প্রতিনিধিত্ব করতে পারছে না বা সুযোগ দিতে পারছে না। প্রশাসনের একজন লোক 3-4টা করে ইউনিয়নের দায়িত্ব পালন করছে, প্রশাসনিক কাজও পালন করছে। সেখানে যখন সেখানে তো যেমন আপনার মুন্সিগঞ্জে তো বিএনপির প্রচুর সাপোর্টার রয়েছে, এখন বিএনপিরই জয় জয়কার, সেখানে আপনারা কেন স্থানীয় নির্বাচনে প্রতিবন্ধকতা মনে করছেন কেন? ভোট হলে তো স্বাভাবিকভাবে আপনাদেরই বিজয় হওয়ার কথা, যদি বেশিরভাগ হয় এরকম। যদি আপনারা আমরা প্রতিবন্ধকতা আমরা কিন্তু দেইনি, আমরা কিন্তু বলিনি যে এটা আমাদের দাবির মধ্যে এটা আগে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন কেন চাচ্ছি সেটা এতদিন জনগণ তাদের সেবা বঞ্চিতই থাকবে। দেশটা এখন যেভাবে পরিচালিত হচ্ছে এই 6 মাস যদি বলি, তো দেশটাকে পরিচালনা হয় নাই। কিন্তু আমি যেটা বলতে চাই এটা সোজা সাপটা আমার উত্তর, যেখানে জাতীয় নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুত। এই প্রশাসন দিয়ে যদি এই নির্বাহী বিভাগের যদি আমরা স্থানীয় নির্বাচন করতে চাই, সেইখানে তাদের সক্ষমতার একটা প্রশ্ন আসবে। এই যে গত 3 দিন ডিসিদের নিয়ে গিয়ে যে এখানে হলো, আজকেও দেখেন 33 জন বিগত 2018 সালের নির্বাচনে যারা প্রত্যক্ষ ডিসি ছিলেন এবং রিটার্নিং অফিসার ছিলেন তাদের 33 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জি, আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সবাই যেভাবে ফোকাস দিয়ে বাংলাদেশকে যেভাবে সাজাবে, আমি এক কথায় বলতে চাই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এটা স্থানীয় নির্বাচনের এটা একটা ফাঁদ। আমি এটাকে ফাঁদ, আমার দল এটাকে ফাঁদ হিসাবে নিয়েছে বা ফাঁদ হিসাবে মূল্যায়ন করতে চাচ্ছে। সুতরাং আমরা জাতীয় নির্বাচনে আমরা যেভাবে ফোকাস দিয়েছি এবং সেইখানে আমাদের দলকে এককাট্টা রাখার জন্য, দলকে সংগঠিত দীর্ঘদিন আমাদের নেতৃত্বের মধ্যে কিন্তু অনেক আমাদের কিন্তু এখানে এক একটা জায়গায় আমরা তো 10 জন করে ক্যান্ডিডেট জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। এইখানে যদি আমি মনে করি জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে যদি আমরা সবাইকে যেভাবে পাবো, এর আগে যদি স্থানীয় নির্বাচনে যেখানে প্রচন্ড মারামারি হয়, দেখেন আপনার যেভাবে মানুষ সম্পৃক্ত হয়, ওইখানে কিন্তু মানুষকে এই প্রশাসন দিয়ে এই নির্বাহী দায়িত্ব দিয়ে আমরা মনে করি এটাকে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই আমাদের ফোকাস দেওয়া উচিত। ডক্টর হেলাল উদ্দিন, সেই ফাঁদে আপনারা কেন পা দিচ্ছেন বা দিতে চাচ্ছেন? যেখানে এটা শুনলেন তার বক্তব্য, সেই জাতীয় স্থানীয় নির্বাচন আপনারা কেন আগে চাচ্ছেন? আপনারা ফাঁদে পা দিচ্ছেন আমরা প্রলম্বিত করার জন্য, নির্বাচন যাতে প্রলম্বিত হয়। আমরা কোনো ফাঁদে পা দিচ্ছি না। আমরা যে কোনো সময় যে কোনো ধরনের নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। আমাদের দল খুবই শৃঙ্খলিত। আমাদের নেতা যেটা বলবেন যে তুমি এখানে কাজ করবে, সে সেখানে কাজ করবে। আমার 100 জন থাকুক, সে বলবে যে ঠিক আছে এর ভিতরে অমক এখানে চেয়ারম্যান দাঁড়াবে বা অমক এখানে এমপিতে ইলেকশন করবেন, তিনি সেটা করবেন। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। কেমন? এই জন্য আমরা যে কোনো নির্বাচনে আমরা প্রস্তুত আছি। দ্বিতীয় আমি যে জিনিস বলতে চাই যে স্থানীয় নির্বাচন তো একদিনে সারা বাংলাদেশে হয় না। এটা তো একটা সারাউন্ডিং জেলা একসাথে হয়, গোটা প্রশাসন সেই দিকে নজর থাকবে। এবং বর্তমান নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার,
যাদের কোনো পিছু টান নাই, যাদের কোনো মানে লাভের কোনো চিন্তা নাই, সেক্ষেত্রে যদি আমরা স্থানীয় নির্বাচন হয় আমরা একটা পরীক্ষা দেখতে পারি যে এরা কি আমি আমি একটু আপনাকে থামাই, আপনি পরীক্ষা দেখতে পারেন যে আসলে ভোটটা কতটুকু সুষ্ঠু সুষ্ঠু হয়। সেই সুষ্ঠের জায়গায় কি আপনারা কতটুকু বিজয়ী হবেন আশা করছেন? না, আমরা বিগত দিনের যে নির্বাচন, সেই নির্বাচনের জামাতের তো একটা পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট ভোট পেয়েছেন, যদিও সেটি আরো 15 বছর 17-18 বছর আগের কথা। সে জায়গায় থেকে আপনাদের কি কোনো এরকম হিসেব আছে যে আপনারা এই মুহূর্তে ভোট হলে স্থানীয় নির্বাচনে কতগুলো চেয়ারম্যান আপনারা হবেন? এইটা তো আসলে বলা মুশকিল, কারণ জনগণ কারে ভোট দিবে সে জনগণের ব্যাপার। আমরা কিভাবে বলবো? আমরা প্রস্তুত দেশ পরিচালনার জন্য, দেশকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আমাদেরকে দেয় আমরা সেবা করব, না হলে নেক্সটে দিবে তখন সেবা করব। আমরা তো মানে এখানে আমাকে জিতেই আসতে হবে এমন কোনো আমাদের কোনো টার্গেট নাই। কেমন? তাহলে এইটি নিয়ে জাতীয় পর্যায়ে এই যে বিভক্তি দেখা যাচ্ছে এবং উচ্চবাচ্য কথা মানুষের মনে বিভ্রান্ত তৈরি হচ্ছে, এটি কি মনে করছেন না যে মানে বিভক্তির দিকে চলে যায়? না, আমরা সব সময় বলবো, আমরা এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটা করব। এখানে আমাদের বিভক্তির কোনো সুযোগ নেই, কারণ আমরা 5ই আগস্টে সবাই মিলে একসাথে এই ফ্যাসিস্টকে হটাইছি। অতএব আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাব, তারপরে ফিরবো অন্য আলোচনায়। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, শীঘ্রই ফিরছি। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা শুনছিলাম জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতির উত্তাপ। বিরতির আগে ছিলাম ডক্টর হেলাল উদ্দিনের কাছে। আমরা ফিরছি কামরুজ্জামান রতন, আপনার কাছে। সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে কখনোই মেনে নেওয়া হবে না মির্জা ফখরুলের বক্তব্য। ব্যবস্থা যদি না নেওয়া হয় এই বিষয়ে, তাহলে আস্থা থাকবে না অন্তর্বর্তী সরকারের উপর। নিশ্চয়ই জানেন যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির পক্ষ থেকে দল গঠনের যে আওয়াজ উঠছে, সে ব্যাপারে নিশ্চয়ই এটি ইঙ্গিত দিয়েছেন। এবং আমরা যতটুকু জানি যে এই সপ্তাহে মানে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে হয়তো তথ্য উপদেষ্টা যিনি আছেন নাহিদ ইসলাম, তারও একটা পদত্যাগের কথা শুনছিলাম। হয়তো পদত্যাগ করে তিনি দলের হাল ধরবেন, এরকম একটা কথা। সার্বিকভাবে তাদের কি মনে করছেন যে সরকারের মধ্য থেকেই দল গোছাচ্ছে কিংবা গোছাচ্ছে না, এটি 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 এভাবে কেন আপনারা দেখছেন? এর পূর্বের প্রশ্নটা স্থানীয় নির্বাচনের ব্যাপারে আপনি প্রশ্ন করেছিলেন। এখন বলি, আপনি স্থানীয় মন্ত্রণালয় কার দায়িত্বে? আসিফ মাহমুদ সজীব ওনার দায়িত্বে। তা আপনি বলেন আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যখন আমি থাকব, স্বাভাবিকভাবেই অনেকগুলো মানুষকে, অনেক ব্যক্তিকে, অনেক দলকে, অনেক গোষ্ঠীকে কিন্তু ওই জায়গায় থেকে, ওই চেয়ারে থেকে কিন্তু ফেসিলিটেট করে তাকে লাভবান করা যায় বা তাকে একটা প্রত্যাশার জায়গায় এনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এইখানেও কিন্তু আমাদের একটা যে না সূচক যে আমাদের। জি রতন ভাই, আপনারা কিন্তু এর আগে আওয়ামী লীগের সময় স্থানীয় নির্বাচনে গিয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো সাংগঠনিক কোনো ভিত্তি নেই, তো তাদের একজন উপদেষ্টা থাকলে আপনাদের মতো বৃহৎ একটা দল, তা নিয়ে শঙ্কায় কেন? আমরা শঙ্কার কথা কেন বলছি না, আমরা কিন্তু আমাদের দাবির কথা, সেটা কোনটা আমাদের কাছে এখন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। আপনি বলেন তো, আমরা যখন আন্দোলন বা এক দফায় আমরা গিয়েছিলাম, কখনই কি আমরা স্থানীয় নির্বাচনের এগুলোর ব্যাপারে আমাদের কিন্তু দাবির সাথে ছিল? পুরো নির্বাচন ব্যবস্থাটাই যেখানে ধ্বংস হয়ে গিয়েছিল, বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থাই যেখানে হচ্ছিল না। শুধু স্থানীয় নির্বাচন বা সংসদ নির্বাচন কেন, বাংলাদেশে বাফুফে বলেন, যতগুলো যে জায়গায় নির্বাচনের ব্যবস্থা বলেন, পুরোটাই তো ধ্বংস হয়ে গিয়েছিল। তা আমরা তো আস্থার জায়গায় যেতে চাচ্ছি কিভাবে? জাতীয় নির্বাচনটা আগামীতে এমনভাবে হোক, সেটা সবার সম্মিলিত প্রচেষ্টায়। বিএনপি দাবি দেবে, ওই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচনটা ওইভাবে ঢেলে সাজানো হবে না। আপনারা আসিফের দিকেও যাচ্ছেন। নাহিদ যদি দল করে, সে দলের দায়িত্ব নেয়, তাহলে তো নাহিদ ইসলাম পদত্যাগ করে নেবে বলেছেন, যদি পদ পদবিতে থাকে। এটা তো এখন বলেছেন, আমরা তো সবকিছু ওয়েলকাম জানিয়েছি। আমরা কিন্তু এটাও আমরা কখনো বলিনি যে 6 মাস তুমি এখানে দায়িত্বে ছিলা বা 6 মাস ওভারনাইট এমন কিছু করেছে যেটা আগামীতেও প্রভাব করতে পারে। এটা কিন্তু আমি একেবারে স্বাভাবিকভাবে আমি কথা বলে যাচ্ছি। হ্যাঁ, ওরা জনগণের কাছে আস্থা, বিশ্বাস এবং বিশেষ করে ডক্টর ইউনূস তার পর্ষদ থেকে সে যেভাবে ছাত্রদেরকে ওন করে, উনি ওনার জায়গা থেকে করে। বাট এইটা সবচেয়ে বেশি যার গায়ে লাগবে, নিরপেক্ষতার জায়গায়, ওই নিরপেক্ষতার জায়গায় যেন না লাগে, এই কারণে কিন্তু আমাদের মির্জা ফখরুল এই দাবিটা করেছে যে এইভাবে ফ্যাসিলিটেট করে বা এই ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে আগামী দিনে এমন কিছু করা না হোক। উনি কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু
মানে সম্মান রেখে কিন্তু এই প্রস্তাবটা দিয়ে মানে মূল বিষয় হচ্ছে ডক্টর ইউনূসকে তাকে একদম প্রশ্নের ঊর্ধ্বে রাখা জাতীয় নির্বাচনের আগে, এইটা তো আমরা বলতে সেটাই চাচ্ছেন? চাচ্ছি। জি, আমি এই বিষয়ে ডক্টর হেলাল আপনার মন্তব্য শুনতে চাই, আপনার দলের অবস্থানটা শুনতে চাই। নতুন রাজনৈতিক দল গঠন সেখানটায় না, আমাদের আমরা সকল দলের মানে সবারই দল গঠন করার অধিকার রাখে, এটা আমরা শ্রদ্ধা জানাই। তবে যে কথাটা আসছে, তারা মানে সরকারের থেকে দল গঠন, এটা আমরা চাই না। এবং ছাত্ররা মানে যারা এখন উপদেষ্টা আছেন, নাহিদ বলছেন যে আমি দলে আসি তাহলে তুমি পদত্যাগ করেই আসবো। সে যদি পদত্যাগ করে আসে তাহলে আমরা সাধুবাদ জানাবো। তো উনি সরকার থেকে চলে আসবে, রাজনীতি করেন, জনগণকে আপনারা যদি দিতে পারেন, আস্থায় নিয়ে আসতে পারেন, জনগণ আপনাদেরকে ভোট দিবে, আপনারা মানে জনগণের সেবা করবেন, এটা আমরা ওয়েলকাম জানাবো, জি, কিন্তু সরকারের থেকে নয়। জি, আমরা এর আগে জনগণের পারসেপশন ছিল কিংবা রাজনৈতিক এই প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক নেতা বলছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির সাথে অপেক্ষাকৃত জামাতের সম্পর্কটা একটু ভালো মনে করছিল, কিন্তু সাম্প্রতিক সময় তাদের একজন নেতার মুখে কিছু সমালোচনা শোনার পরে তারা হয়তো মনে করছে যে আপনাদের কাছ থেকে একটু দূরত্বে চলে গেল কিনা। রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটে আপনাদের সাথে কি সম্পর্ক একটু অবনতি হচ্ছে তাদের? না, আমাদের সাথে তো মানে আমাদের সাথে তাদের তো কোনো সম্পর্ক ওইরকম কোনো নাই। কারণ আমরা তখন কাজ করেছি হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কাজ করেছি, তখন যে শক্তি কাজ করেছে সেই শক্তির সাথে আমরা এক হয়ে, আমরা আপামর জনসাধারণ এক হয়ে কাজ করেছি। এখন যার যার অবস্থান থেকে রাজনীতি করবে, দেশের সেবা করবে, মানুষের মানে সেবা করবে, এটা আমাদের কোনো নাই, আপত্তি নেই, সেটি নেই, বলছেন। জি, আপত্তি নেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল রিভিউ বৃহস্পতিবার, এটি আমরা জানি মোটামুটি। আপনারা কি প্রত্যাশা করছেন? এবার নিশ্চয়ই আপনারা তার জামিন চাচ্ছেন, সমাবেশও করতে হলো, তো সমাবেশ করলেন কেন? বিচার বিভাগের উপর কি আস্থা রাখতে পারছেন না? দেখুন, আমরা 5ই আগস্টে আমাদের সর্বজন শ্রদ্ধেয় 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমাদের দলীয় আমির শফিকুর রহমান সাহেব বললেন যে এই মানুষটার জামিন হওয়া দরকার, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া দরকার। উনি এটা উদারতা দেখালেন। আমরাও চাচ্ছিলাম যে এরকম উদারতা কেউ দেখাক, যে আজহার সাহেবেরও মানে করেন, জামিনের ব্যবস্থা করে দেন। কিন্তু দেখলাম যে কোনো দলও উদারতা দেখালেন না। এমনকি যে উপদেষ্টাদেরকে নিরপেক্ষভাবে বৈষম্যহীনভাবে কাজ করার জন্য বলা হলো, তারাও কোনো উদ্যোগ নিলেন না। কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেল যে প্রধান উপদেষ্টা তিনিও তার মামলাগুলো সরায় নিলেন, আইন উপদেষ্টা তার নামের মামলাটাও উনি সরায় নিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের মামলা যেগুলো আছে, আমার নামে এখনো মানে প্রায় শতের কাছাকাছি মামলা। আমি তো মনে করেন যে এই রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আমার এই সামনে দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমি তো মরা মানুষ, এখানে কথা বলছি, এটা আল্লাহ আমাকে বোনাস দিয়েছে। আমাকে 3বারের গুমের শিকার হতে হয়েছে, আমাকে প্রায় 5 থেকে 7 বার আমাকে জেলখানায় যেতে হয়েছে, ডিবিতে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এগুলো ফেস করেছি আমরা। আমাদের মামলাগুলোর ব্যাপারে কিন্তু সরকার মানে কমিটি করে দিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সব জমা দিয়ে দেন, আমরা দ্রুত 1 মাসের মধ্যে সব করে দেবো। আমরা এখনো কোনো কুল কিনারা পাচ্ছি না আমাদের মামলাগুলো। সেক্ষেত্রে কি আপনাদের নিজেদের মানে দায়ভার কি নেই? আপনারা তো দেখেছি যে অনেক বড় বড় সমাবেশ, রাজনৈতিক প্রোগ্রাম করেছেন, এই ক্ষেত্রে কি আপনারা খুব গুরুত্ব দেননি? আপনারা নিজেরা এটি নিয়ে কাজ করেননি? আমরা মনে করেছি যে যেহেতু সরকার নিরপেক্ষ, বিচার বিভাগ স্বাধীন, তাদের কোনো প্রেশার নাই, তারা অটোমেটিক আমাদের মামলাটা এতে আসবে, সিরিয়ালে আসবে এবং শুনানি করে তারা জানবে যে মিথ্যা মামলা, যার কোনো সাক্ষী নাই, যার কোনো এভিডেন্স নাই, যে সেই মামলা কিভাবে টেকে। জি, রিভিউয়ের যে রায়, রিভিউয়ের যে ফলাফল আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী না হলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? দেখুন, আমরা দেখলাম যে আমাদের সহযোদ্ধা যাদের নামে একাধিক মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু সবগুলো খালাস হয়ে ওই সব নেতৃবৃন্দ তারা বের হয়ে এসেছেন, তাদের নিজ নিজ চিকিৎসা করতেছেন, পরিবারের সাথে মিলতেছেন। এক্ষেত্রে আমাদের নেতার যেহেতু মিথ্যা মামলা, অবশ্যই এটা আমরা ন্যায় বিচার হলে আমরা অবশ্যই মুক্তি পাবে, এটা আমরা ধারণা করছি এবং সেটি আমরা বার্তা দিয়েছি যে মিথ্যা মামলা যদি তারা না করে, ফেসিবাদের যদি মানে ভূমিকায় তারা যায়,
ফেসিবাদকে সরানোর জন্য যেভাবে জনগণ আন্দোলন করেছে, আমরা ঠিক ওইভাবে আন্দোলন করে এই ফেসিবাদের পতন ঘটাবো। জি জি জি, এই ফেসিবাদকে আন্দোলন এর পেছনে কি আপনার মনে করছেন যে একদম ছোট করে উত্তর দিবেন যে পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে এটি মনে করছেন, না স্বাভাবিকভাবে এটির পক্ষে কোনো আমল দেয় নাই? এখন আমরা তো ক্লিয়ার আমরা বুঝতে পারছি না যে এখানে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা। ধন্যবাদ। কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে আসছি। এই যে তিনি বললেন বিএনপি নেতাদের সব মামলা একে একে খারিজ হয়ে গেল, কিন্তু তাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন আজহারুল ইসলাম, তিনি এখনো কারাগারে। আপনি তার বক্তব্য শুনলেন, আপনার এ ব্যাপারে মন্তব্যটা কি? হেলাল ভাই, আমার যদি ভুল না হয় বলবেন, আমাদের কিন্তু প্রতিটা জিনিস, আমি জানি না কতটুকু আপনার মুভমেন্ট কোর্টের মধ্যে কোনো মামলা সে নিজের লয়ার না উজ্জ হয় না আমাদের। জি, আমি ওনাকে সামনে রেখে বলছি, কোনো মামলা বেগম খালেদা সবগুলো কিন্তু আইনগতভাবে আমাদের যে দলীয় লয়ারগুলো যারা আছে একটা প্রসিডিউর মেনে প্রতিটা মামলায় কিন্তু হাজিরা দিয়ে, এবং আমাদের যে আইনগতভাবে যতগুলো প্রসিডিং যতগুলো জায়গায় ফলো করা উচিত সবগুলো জায়গায় কিন্তু ফলো করে করে কিন্তু এক একটা মামলা উজ্জ্ব হচ্ছে। একবারে কোনো অর্ডিন্যান্স বা এরকম কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই বেগম খালেদা তারেক রহমান যে আমাদের সব মামলা উজ্জ্ব হয়ে গেছে। তাহলে ওইভাবে যদি আমাদের করা হতো সেখানে তো আপনিও বেনিফিট পেতেন। আমাদের যা হয়েছে আইনগতভাবে হয়েছে, সেইখানে বিশেষ কারো বা সরকারের কোনো অনুকম্পায় আমাদের এই কাজগুলো আমাদের এর থেকে আমরা মুক্তি পাইনি। জি, ওনাদের নেতার ব্যাপারে আপনাদের পর্যবেক্ষণ আছে কিনা সেক্ষেত্রে? না, এই দেশের নাগরিক তো উনি বলেছেন যে ওনাদের পক্ষ থেকে কিন্তু ম্যাডামের বা অন্যদের দাবি করা হয়েছিল মুক্তির, আপনারা নিশ্চুপ। বেগম খালেদা ভাই তো বললেন 3 বারের প্রধানমন্ত্রী, তো এরকম যদি জামাত ইসলাম ওইরকম শারীর, আমি কাউকে ছোট করে বলছি উনি না, সেক্রেটারি জেনারেল ছিলেন এটিএম আজহারুল ইসলাম, কিন্তু ওনার মুক্তিটা যেভাবে আমাদের চাওয়া উচিত সেটা আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে অবশ্যই চাওয়া উচিত। সেটা যদি না চেয়ে থাকে, আমি আমার দলের যে সর্বোচ্চ জায়গায় আমি ওনার এই মেসেজটা আমি সর্বোচ্চ জায়গায় দিব। যেহেতু আমার প্রধানমন্ত্রীর বেগম খালেদার জন্য তারা মুক্তি চেয়েছে, আমাদের জায়গা থেকে তাদের মুক্তি চাওয়া উচিত, এটা আমি আমার পরিমণ্ডলে বলবো। ধন্যবাদ। একদমই 1 মিনিটে জানতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধই নয় নিশ্চিহ্ন করতে হবে, এটি আসিফ মাহমুদের বক্তব্য। এটি কি জাতীয় ঐক্য ধরে রাখার? আওয়ামী লীগ যখনই কোনো কর্মসূচি দেয় আপনাদের বিবেক ভুলে এক হয়ে যান, তো এই জাতীয় ঐক্য ধরে রাখার কি কোনো বড় ধরনের সিমটম কিংবা এটি কোনো ঔষধ কিনা যে আওয়ামী লীগ ইস্যু সামনে এবং আপনারা আগামী দিনে কতটা ঐক্যবদ্ধ থাকতে সামনে পারবেন? আমাদের সিয়ামের মাস, একটু বলি সিয়াম শেষে কিন্তু আমরা 4টাকে যেভাবে সবাই উপভোগ করতে চাই, পরের দিন আমরা যেমন ঈদের জামাতে আমরা যারা মুসল্লি যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের 1 মাস সিয়াম সাধনার পর আত্মত্যাগের পরে কিন্তু আমরা ওইটা যেভাবে আনন্দ উপভোগ করে সবাই এক কাতারে সামিল হয়ে আমরা নামাজ আদায় করি, ঈদ উৎসবটা পালন করি। আমরা মনে করি এই হাসিনা ফেসিস্ট এই জগদ্দল পাথরকে সরিয়ে যে 5 তারিখে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এই হাসিনা এই রেজিমের এই পুনরাবৃত্তি নয়, তাদের যে অপকর্মের যারা যারা হোতা, সেটা শেখ হাসিনা থেকে শুরু করে সবার বিচার হবে। এবং বাংলাদেশে ওই ঈদের আনন্দের ওই এক কাতারে আমরা ভোটের দিন সবাই আমরা স্বাচ্ছন্দ্যে এবং আত্মবিশ্বাসের সহিত একটা নির্বাচনে যাব, এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য এই সরকার আন্তরিকভাবে আমাদের নির্বাচন সম্পন্ন করার জন্য তার নির্বাহী বিভাগকে যতটুকু পারে পরিশুদ্ধ করে আমাদের একটা নির্বাচনের ব্যবস্থা করুক। তারপর যারা এটার ম্যান্ডেট পাবে আমরা তাদেরকে সাধুবাদ দিয়ে আগামী দিনে রাষ্ট্রটাকে আমরা সবাই ভাই ভাই হিসাবে ইনশাল্লাহ এই দেশকে এই ভূখণ্ডকে আমরা এক বাক্যে আমরা সবাই মিলেমিশে যেন দেশটাকে আমরা আফুল করে আমরা চালাতে পারি। সেই জন্য আমরা চাবো যে হালাল ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকুক, এবং যেখানে ভেদাভেদ হবে সত্যিকার আমাদের শুধু সামনে হিসাব রাখেন হাসিনা কিভাবে পলায়ন করলো, কেন পলায়ন করলো, তার অপকর্মগুলো আমরা স্মরণ রাখি, আর পিছনে জনতা আমাদেরকে তাড়া করছে যেন আমরা সঠিক রাস্তায় চলি। এইটাই হবে আমাদের সামনের দিনের পথ। অনেক ধন্যবাদ ডক্টর হেলালুদ্দিন। 1 মিনিটের মধ্যে জানতে চাই যে আগামী দিনের জাতীয় নির্বাচনের দিনক্ষণ অথবা যতই সময় যাচ্ছে ততই দূরত্বটা কি আরো বেড়ে যাবে, নাকি জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক দলগুলো ভিন্ন মত থাকলেও দেশের প্রশ্নে আপনারা এক থাকবেন? আমরা সেটাই মনে করি। আমরা আমাদের কর্মসূচি ভিন্ন থাকতে পারে, আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের সবাইকে এক থাকা দরকার। এবং আমরা আশাবাদী যারা এই দেশের কল্যাণে কাজ করবে, আমরা মনে করি যে ফেসিবাদের মানে বিপক্ষেই থাকবে এবং ফেসিজম যেন আর মাথা চাড়াচাড়ি না উঠতে পারে, সেজন্য আমরা সবাই দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ কেমন এখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই মিলে আমরা দেশটা গড়তে চাই, এটাই আমাদের সবার
মানে আকাঙ্ক্ষা হওয়া উচিত, এবং আমরা আমাদের দল সেটাই কামনা করি। অনেক ধন্যবাদ ডক্টর হেলাল উদ্দিন, এবং অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করছি, আসুন, দেশের প্রশ্নে কোনো বিভেদ নেই, একটি কল্যাণমূলক দেশ গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।